আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈবেদ্যিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, আমাশয় রোগের জীবাণু কোনটা? এখন আমাশয় যে রোগটা, এটা হচ্ছে এরকম একটা সমস্যা, ধরো তোমার ঘন ঘন মলত্যাগ, মলের সাথে শ্লেষ্মা জাতীয় পদার্থ যাওয়া এবং অনেক ক্ষেত্রে আমরা রক্তও কিন্তু যাইতে দেখতেছি। তাহলে এই রোগটা কোন জীবাণুর কারণে হচ্ছে এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। দেখো তো, সিগেলা, তারপরে স্ট্রেপ্টোকক্কাস, মাইকোব্যাকটেরিয়াম এবং নিউমোকক্কাস। এর ভেতরে নিউমোকক্কাস কি করতেছে? এটা আমাদের নিউমোনিয়া রোগের জন্য দায়ী, নিউমোনিয়া। তারপরে দেখো স্ট্রেপ্টোকক্কাস যেটা, এটা হচ্ছে আমাদের বাত জ্বরের জন্য দায়ী, বাত জ্বর। এবং মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে আমাদের যক্ষা রোগের জন্য দায়ী। তাহলে আমাশয়ের জন্য এখানে সিগেলাটা দায়ী। এখন এই সিগেলা ছাড়াও আরও কিছু অণুজীব এই জায়গাটায় কাজ করতেছে। দেখো এই জায়গাটায় অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা নামক এক ধরনের প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া কোনটা? অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। এরপরে আছে সিগেলা, যেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। তাহলে এই দুইটা অণুজীবী হচ্ছে আমাদের আমাশয়ের জন্য দায়ী। তাহলে এই দুইটাই আমাদের মনে রাখা লাগবে। এখানে অপশনে সিগেলা আছে, যার জন্য আমরা সিগেলাটা দাগাইলাম। এটা ছাড়াও কিন্তু বাকি অপশনগুলো আমাদের মনে রাখা লাগবে, কোনটার জন্য কোন জীবাণুটা কোন রোগের জন্য দায়ী। এবং এখানে সিগেলা ছাড়াও অ্যান্টামোইবা, ওইটাও আমাদের দায়ী। এরপরে দেখো, মানব শরীরে বিভিন্ন ধরনের আন্ত্রিক সমস্যার কারণে অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ইত্যাদি রোগ হয়। অজীর্ণতা কি? অজীর্ণতা মানে হচ্ছে বদহজম। আমাশয় তো আমরা একটু আগেই বললাম। এই যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে তোমার মল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শক্ত হয়ে যাওয়া, এটাকে আমরা বলি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এবং গ্যাস্ট্রিক বলতে আমরা পাকস্থলীর যে প্রাচীরটা, ওইখানে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে ক্ষত তৈরি হইতে দেখি। তাহলে এই যে আন্ত্রিক সমস্যাগুলা, এগুলো আমরা দেখলাম। এরপরে প্রশ্নটা কি জিজ্ঞেস করছে উদ্দীপক পড়ার পরে, এই জায়গাটায় দেখো, উল্লিখিত রোগগুলোর ফলে কি হয়? উল্লিখিত রোগগুলোর ফলে চোখের দৃষ্টিশক্তি কমে যায় না। এই আন্ত্রিক সমস্যার কারণে কিন্তু আমাদের দৃষ্টিশক্তির কোনো সম্পর্ক নাই। পেট ব্যথা, বদহজম এবং পাকস্থলীতে সংক্রমণ, ইয়েস, এইগুলা আমরা আন্ত্রিক সমস্যার কারণে দেখতে পারতেছি। এরপরে পায়খানা শক্ত হওয়া, মল ত্যাগে কষ্ট হওয়া, এটা হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য। তাহলে এই যে দুইটা অপশন, এই দুইটা অপশন আমরা আন্ত্রিক সমস্যার জন্য নিতে পারতেছি। তাহলে 2 আর 3 নাম্বারটা এখানে আমাদের সঠিক। এর উপরে একটা এমসিকিউ আছে, দেখো তো, আমাশয় রোগের জীবাণুর নাম কি? এখানে অপশনগুলো আরেকটু আলাদা। এই যে সিগেলা, এটা তো আমরা একটু আগেই দেখলাম। টিএমভি, এটার ফুল ফর্ম যদি আমি বলি, টোবাকো মোজাইক ভাইরাস। এটা হচ্ছে পাটের ক্ষেত্রে, পাট গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই টোবাকো মোজাইক ভাইরাস আক্রমণ করলে পাটে তোমার লাল লাল দাগ তৈরি হয়। এরপরে অ্যামোইবা। অ্যামোইবা হচ্ছে অ্যামিবার বৈজ্ঞানিক নাম। এখন অ্যামিবা একটা অণুজীব, আমরা জানি, এটার কারণে যে কোনো রোগ হইতে পারে, কিন্তু আমাশয় হচ্ছে না। এরপরে এইচ পাইলোরি, এইচ দিয়ে এখানে হেলিকোব্যাক্টর বোঝানো হয়েছে। হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে কিন্তু আমাদের পেপটিক আলসার হয়, পেপটিক আলসার। এখন গ্যাস্ট্রিক যে সমস্যাটা আমরা একটু আগেই শুনলাম এই উদ্দীপকটাতে, গ্যাস্ট্রিকের ক্ষতিকর আরো বেশি যখন ক্ষতির পর্যায়ে চলে যাবে, তখন আমরা ওইটাকে দেখতে পাই হচ্ছে আলসার। প্রথমে গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিক যখন আরো বেশি ক্ষতিকর রূপ ধারণ করবে, তখন ওইটাকে আমরা আলসার বলতেছি। এরপরে আসো, কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য দায়ী নিচের কোনটি? এখন কোষ্ঠকাঠিন্য বলতে আমরা একটু আগেই দেখছি যে মলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি শক্ত হয়ে যাওয়া। এখন তুমি যদি রাফেজ জাতীয় খাদ্য খাও এবং অধিক পরিমাণে পানি পান করো, সেক্ষেত্রে তুমি কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে নিস্তার পাইতে পারো। এখন রাফেজ কি জিনিস? রাফেজ হচ্ছে আমাদের আঁশ জাতীয় খাদ্য। ধরো ফলের খোসা, তারপরে হচ্ছে তোমার শাকের ক্ষেত্রে আমরা ভিতরে যে আঁশগুলা দেখতে পাই, ডাঁটাগুলা দেখতে পাই, এই যে অংশগুলা, এগুলাতে আমাদের রাফেজ থাকতেছে। রাফেজ জাতীয় যে খাদ্যগুলা, এগুলো আমাদের দেহকে কোনো পুষ্টি উপাদান দেয় না, কিন্তু এগুলো আমাদের এই যে আন্ত্রিক সমস্যাগুলো দূর করার জন্য দরকারি। তাহলে ফলের খোসা, এখানে আমরা রাফেজ পাচ্ছি, শস্য দানাতেও রাফেজ পাচ্ছি, উদ্ভিদের ডাঁটাতেও রাফেজ পাচ্ছি। তাহলে এই 3টা হচ্ছে আমাদের রাফেজ জাতীয় খাদ্য। তাহলে এই 3টা খাইলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য দায়ী কে? খাসির মাংস হচ্ছে এই জায়গাটা দায়ী। শিলা প্রায়ই কোষ্ঠকাঠিন্যে ভোগে। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার তাকে বিশেষ কিছু খাবার খেতে পরামর্শ দেন। নিচে কোন খাবারটি খেতে বললেন? চলো আমরা দেখি।
এই যে কোষ্ঠকাঠিন্য, একটু আগেই আমরা বললাম রাফেজ জাতীয় খাবার খেতে হবে, অধিক পরিমাণে পানি সমৃদ্ধ খাবার খেতে হবে, মানে পানি আছে পানি পান করতে হবে, আর ওই খাবারগুলো চুজ করতে হবে যেগুলো রসালো বা পানি আছে এরকম। সেক্ষেত্রে কলিজা, মাছ এবং পনির এগুলার ভিতরে কিন্তু আমরা পানির পরিমাণ কম এবং আঁশের পরিমাণ নাই বললেই পারি। কিন্তু ফল যে খাবারটা, দেখো ফলের ভিতর কিন্তু তোমার রসালো উপাদান আছে, পানি আছে, এবং ফল যদি তুমি খোসা সহ খেয়ে ফেলো, ধরো আপেল, তুমি উপরে পাতলা লেয়ারটা না ফেলেই যদি খাও, সেক্ষেত্রে ওইটা কিন্তু তোমার রাফেজের মতো কাজ করতেছে। তাহলে এখানে আমরা ফলটাকে গ্রহণ করার জন্য শিলাকে বলতে পারি। এরপরে কি বলছে, হেলিকোব্যাক্টর পাইলোরি, এইটা কোন রোগ সৃষ্টি করতেছে? হেলিকোব্যাক্টর পাইলোরি যে ব্যাকটেরিয়াটা, এটা আমাদের পেপটিক আলসার তৈরি করতেছে। এরপরে আমাশয়ের জন্য আমরা একটু আগে দেখছি যে সিগেলা যেই অণুজীবগুলা, এটা হচ্ছে আমাদের আমাশয়ের জন্য দায়ী ছিল। এরপরে রোটা ভাইরাস হচ্ছে তোমার ডায়রিয়ার জন্য দায়ী, আর বাত জ্বরের জন্য আমরা স্ট্রেপ্টোকক্কাস দেখতে পাচ্ছি। তাহলে এই যে পেপটিক আলসার, এটা হেলিকোব্যাক্টরের জন্য, বাকিগুলার জন্য কোন অণুজীব দায়ী এটা কিন্তু আমরা শিখে ফেললাম একসাথে। কোনটির সংক্রমণে পেপটিক আলসার হতে পারে? এই যে এই প্রশ্নটাকেই তো ঘুরাই করলো যে হেলিকোব্যাক্টর পাইলোরির জন্য কি হয়? পেপটিক আলসার। পেপটিক আলসার কার জন্য হয়? হেলিকোব্যাক্টরের জন্য। তাহলে দেখো অ্যান্টামোইবা, এই যে অ্যান্টামোইবা, এটা আমরা কোথায় দেখছিলাম? আমাশয়ের ক্ষেত্রে কিন্তু দেখছিলাম। আমাশয়ের ক্ষেত্রে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হয় হচ্ছে আমাদের, এটার কারণে হয় যক্ষা, আর সিগেলাও আমাশয়ের কারণে হয়, সিগেলার কারণে আমাশয় হয়। বেরিয়াম এক্সরে এর মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়? এই জায়গাটা আমরা একটু এখানে বইয়ের ভিতর খুঁজি, চলো। পেপটিক আলসার আমরা এই বেরিয়াম যে এক্সরে, এটার মাধ্যমে কিন্তু করতে পারতেছি। দেখো পেপটিক আলসার আমাদের হেলিকোব্যাক্টর পাইলোরির জন্য হচ্ছে, এটা কিন্তু প্রমাণ করার জন্য একটা দুঃখজনক ঘটনা আছে। এই যে দেখো বেরিয়াম এক্সরের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, এই এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্সরের মাধ্যমে আমরা পেপটিক আলসার রোগটা নির্ণয় করতে পারতেছি। এখন এরকম একটা ঘটনা আছে যে আমাদের পাকস্থলী থেকে কি নিঃসৃত হয় বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে আমাদের পাকস্থলী প্রাচীর থেকে নিঃসৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন অতীতে ধারণা করা হয়তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু অনেক শক্তিশালী একটা অ্যাসিড, যার জন্য তুমি যেই রোগ জীবাণু বা যেই অণুজীবী তোমার মানে অন্ত্রের ভিতর প্রবেশ করো, সেক্ষেত্রে আমাদের পাকস্থলীতে কোনো ক্ষতি করতে পারবে না, এরকম একটা ধারণা ছিল। কিন্তু হেলিকোব্যাক্টর পাইলোরি এতটা শক্তিশালী যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু ওর কোনো ক্ষতি করতে পারে না। আসলেই হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, কিন্তু হেলিকোব্যাক্টর পাইলোরির উপর এটার কোনো প্রভাব পড়তেছে না, যার জন্য এই যে হেলিকোব্যাক্টর পাইলোরি যে আমাদের ক্ষতি করতে পারে বা পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে পারে, এইটার জন্য ওই যে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে গেছিল, তারা কি করছে, একটা দ্রবণ তৈরি করছে হেলিকোব্যাক্টর পাইলোরির, এবং দ্রবণটা খেয়ে ফেলছে। কি প্রমাণ করার জন্য? এখন যদি তার পেপটিক আলসার হয় বা তোমার অন্ত্রে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো? হেলিকোব্যাক্টর পাইলোরি হাইড্রোক্লোরিক দ্বারা মরে নাই, এটা প্রমাণ করার জন্য ওরা ওই দ্রবণটা খেয়ে ফেলছে, এবং পরবর্তীতে যখন নিজেরা এরকম মারাত্মক মানে অসুস্থতায় পড়ে গেছে, তখন মানুষজন বিশ্বাস করছে যে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকা সত্ত্বেও হেলিকোব্যাক্টর পাইলোরি ওদেরকে আক্রমণ করে ফেলতে পারছে। তাহলে এরকম একটা ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই জায়গাটায় দেখো, বেরিয়াম এক্সরে এর মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারছি? পেপটিক আলসার। অতিরিক্ত খাদ্য গ্রহণে কোন রোগটি হয়? অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে বদ হজম হয়, এটা আমরা সচরাচর কথাবার্তায় বলে থাকি। এখন বদ হজমের এখানে নামটা হচ্ছে আমাদের অজীর্ণতা, অজীর্ণতার আরেকটা নাম হচ্ছে বদ হজম। এরপরে রোটা ভাইরাসের কারণে হচ্ছে আমাদের ডায়রিয়া রোগটা হয়। এরপরে পেপটিক আলসারের প্রধান কারণ কোনটি? পেপটিক আলসারের প্রধান কারণ হচ্ছে আমাদের হেলিকোব্যাক্টর পাইলোরি, যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ছিল। হেলিকোব্যাক্টর পাইলোরি একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে প্রধান বলে দিছে না, এই জন্য আমি ব্যাকটেরিয়াটা দাঁড়িয়েছি। কিন্তু অনেক সময় কিন্তু আমরা ছত্রাককেও এই রোগের জন্য দায়ী করতে পারি, ছত্রাকের কারণেও, কিন্তু এটা খুবই বিরল কেস, মানে রেয়ার কেসে আমরা দেখতে পাই যে ছত্রাক আক্রমণের ফলে হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে হেলিকোব্যাক্টর পাইলোরি যে ব্যাকটেরিয়াটা, এটা আক্রমণের ক্ষেত্রে হচ্ছে পেপটিক আলসারটা হয়। এখন পেপটিক আলসার বলতে আমরা অন্ত্রের প্রাচীরের ক্ষতটাকে বুঝতেছি। পাকস্থলীর পরে, পাকস্থলীতে যদি ক্ষত হয় তখন বলবো গ্যাস্ট্রিক আলসার, আর পাকস্থলীর পরে যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র ওই জায়গায় যদি ক্ষত তৈরি হয় তখন আমরা বলবো হচ্ছে পেপটিক আলসার। সেক্ষেত্রে এই যে কনসেপ্টগুলো এখানে সব আমাদের কি লাগতেছে, কোন রোগের জন্য কোন জীবাণু বা কোন অণুজীবটা দেয়। তাহলে এই জায়গাগুলো সুন্দর করে পড়ে ফেললেই হচ্ছে আমরা এই এমসিকিউগুলো সমাধান করতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।